আমাদের কাছে মনে হয়েছে যে সাধারণভাবে যেভাবে কমিশনগুলো উপর থেকে গঠিত হয়েছে, তাহলে সেই গঠনের প্রক্রিয়া এবং সেই গঠনের চিন্তা এটা বললে করা লাগবে, কিন্তু আমি খুব সিরিয়াসলি কথাটা বলছি। সেটা হচ্ছে এটা গণ অভ্যুত্থান যে জুলাই হয়েছে তাকে অস্বীকার করা হয়েছে। এই পুরো গণ অভ্যুত্থানটা হয়েছে জনগণকে ক্ষমতায়ন করার জন্য, ক্ষমতার জনগণকে ফিরিয়ে দেওয়া, এটা ছিল পুরো গণ অভ্যুত্থানের যে মর্ম। তো যদি জনগণকে ক্ষমতায় ফিরিয়ে দেই আমরা, তাহলে রাষ্ট্রের সংক্রান্ত আমাদের যে চিন্তা, জনগণ সম্পর্কে আমাদের যে চিন্তা, এই সমস্ত চিন্তাটা, মূল চিন্তাটা আসবে আমরা স্বাস্থ্য নিয়ে কথা বলি কি, পুলিশ রিফর্ম নিয়ে কথা বলি কি, আমাদের সংবিধান নতুন করে সংস্কার নিয়ে কথা বলি, এই সমস্ত কিছুর ক্ষেত্রে এই গণ অভ্যুত্থানের স্পিরিটটা এটা এখানে থাকতে হবে বলে। তো আমরা স্বভাবতই এই অন্যান্য বিভিন্ন কমিশন নিয়ে আমরা আজকে হয়তো এখানে আলোচনা করবো না। আমি আজকে একটা ছোট্ট একটা পোস্ট দিয়েছি, আপনারা হয়তো পড়ে দেখবেন, যে সময় বাঁচাবার জন্য আমি অন্য প্রসঙ্গে আজকে যাব। সেখানে গেলে আপনারা দেখবেন যে মূলত যতগুলো কমিশন রিপোর্ট এই পর্যন্ত বেরিয়েছে, একটা কমিশনের রিপোর্টও জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নাই। কিছুটা আপনি দেখতে পারেন যে অবাক লাগবে আপনাদের কাছে, নারী কমিশনের রিপোর্টের মধ্যে কিছুটা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটটা আছে, কারণ এখানে স্বাধীনতা, কিছু কিছু ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির মর্যাদার প্রসাদ এসছে, এবং সম কমিশনের রিপোর্টে কিছুটা এসছে। আর বাকি সমস্ত রিপোর্টগুলো এসেনশিয়ালি আমরা যারা ওয়ার্ল্ড ব্যাংককে, IMFকে, UNDPকে যেসব টেকনিক্যাল রিপোর্ট দেই সরকারি, ওই টেকনিক্যাল রিপোর্ট, এই টেকনিক্যাল রিপোর্ট তো আপনার অবভিয়াসলি তথাকথিত এত বড় গণ অভ্যুত্থান পরে, এতগুলো শহীদ হওয়ার পরে এই টেকনিক্যাল রিপোর্টের জন্য কিন্তু আমরা এতগুলো মানুষ জীবন দিইনি। আমাদের জীবন দিতে হয়েছে স্বাস্থ্য বলতে আমরা কী বুঝি এই প্রশ্নটা নতুন করে তোলার জন্য, ওষুধ বলতে আমরা কী বুঝি এটা নতুন করে বোঝার জন্য। একটু আগে আপনি শুনেছেন টোবাকো সম্পর্কে, তামাক সম্পর্কে, সারা দেশকে আপনি তামাকে বিষাক্ত করে দিচ্ছেন। আমাদের যেগুলো খাদ্য উৎপাদনের ক্ষেত্রগুলো নিয়ে গেছে তামাক কোম্পানি। আপনি বাচ্চাদের যারা পরিবারের সমস্ত পরিবারকে ওই তামাকের যে এটাকে শুকাবার জন্য, তামাকের এটাকে কিউরিং, এটা করার জন্য তাদের 24 ঘন্টা আগুনের কাছে বসে থাকতে হচ্ছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। ঠিক আছে, আমরা অসুখ দেখছি, নিকোটিন যেটা হয় তামাকের, টোবাকের মধ্যে, এই নিকোটিন তারা কিন্তু কনজিউম করছে। এখান থেকে যে খরচ, এখানের কারণে স্বাস্থ্যের যে পরিমাণ ক্ষতি হচ্ছে জনগণের, তার চেয়ে অনেক কম তথাকথিত কোম্পানিগুলো ট্যাক্স দিচ্ছে। কিন্তু সরকার যখন তথাকথিত রাজস্বের কথা বলে এই ক্রমাগত এই সকল ক্ষতিকর কোম্পানিগুলোকে টিকিয়ে রাখছে, এটা একটা বেসিক কোশ্চেন। যেখানে এই ধরনের কোম্পানিগুলোকে শুধুমাত্র বন্ধ করে দেওয়া না, রীতিমতো শাস্তি দেওয়া উচিত যে জনগণের স্বাস্থ্য ক্ষতির তারা কারণ, এটা না করে তারা কিন্তু পুরস্কৃত করছে। একটু আগে আমি শুনেছেন আকিজ কোম্পানির কথা, আপনারা শুনেছেন। এখানে কনফ্লিক্টস অফ ইন্টারেস্টটা অত্যন্ত ভিজিবল। একটা না, 3-4টে মন্ত্রণালয় কিন্তু এই ধরনের আপনার এই কোম্পানিগুলো কর্পোরেশনের কাছে দিয়ে দিয়েছে। কেন এটা ঘটছে? এটা ঘটছে তার জন্য হলো যে আমাদের সমাজে একটা অসম্ভব রকম ক্রিটিক্যাল চিন্তার মারাত্মক রকম অভাব আছে, এবং আমাদের রাজনৈতিক দলগুলোর এই ক্রিটিক্যাল চিন্তার মারাত্মক অভাবের জন্য আমরা এই এত বড় গণ অভ্যুত্থানের পরে আমরা এই সুযোগটুকু আমরা নিতে পারিনি যে আমাদের স্বাস্থ্য নিয়ে আমাদের কথা বলতে হবে নতুন করে। কারণ স্বাস্থ্য বলতে মেডিকেলাইজেশন বোঝায় না। এখন স্বাস্থ্য বলতে কি বোঝায়? স্বাস্থ্য বলা মানে হলো যে এই কোম্পানিগুলোর ওষুধ বিক্রির একটা নতুন ইনভেস্টমেন্ট ক্ষেত্র, এটি হলো স্বাস্থ্য। আপনি এখান থেকে বাইরে যাবেন, আপনি দেখবেন যে 10টা দোকানের মধ্যে দেখবেন 5টা দোকানে খালি ওষুধের দোকান, তার মধ্যে 70% কিন্তু বাজে ওষুধ, কোনো দরকার নেই। আর যতগুলো আপনি এই দেখবেন এই ডাক্তার বা যেসব ডাক্তার প্র্যাকটিস করছে, আমাদের অত্যন্ত সম্মানিত যথেষ্ট ডাক্তাররা আছে, তারা লড়াই করে গেছেন দীর্ঘকাল। স্বাস্থ্য বলতে আমরা কী বুঝি, নতুন করে স্বাস্থ্য নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এই মেডিকেলাইজেশনটা, এটাকে স্বাস্থ্য বলে না। হাসপাতাল বসালে স্বাস্থ্য বলে না। তার সঙ্গে যুক্ত হয়েছে এটা লুটেরা এবং মাফিয়া শ্রেণী। তারা স্বাস্থ্য সংক্রান্ত কোনো কাজ করতে বসলেই তারা প্রথম কি করবে জানেন? ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং বানানো। তো গ্রামে গ্রামে গেলে দেখবেন সব বিল্ডিং সব খালি, ওখানে কোনো ডাক্তার নাই, নার্স নাই, ওষুধ নাই, কিছু পাওয়া যায়, খালি বিল্ডিং।
আবার অন্যদিকে এতটা বছর চলে গেছে, এই কিছুদিন আমি নার্সের একটা সম্মেলনে আমি কথা বলে এসেছি আপনার রাজশাহীতে। এখানে নার্সরা যদি কোনো অ্যাপ্লাই করতে চায় তাদের বিদেশে যাবার রেজিস্ট্রেশনের জন্য, এখান থেকে কয়েক লক্ষ টাকা খরচ করে তাদের যেতে হয় ইন্ডিয়াতে অথবা মালয়েশিয়াতে। এগুলো না, নার্স যে স্বাস্থ্য ব্যবস্থার অত্যন্ত ইন্টিগ্রাল একটা অংশ। স্বাস্থ্য মানেই প্রথমত কিন্তু নার্সিং। অদ্ভুত ব্যাপার, আমার প্রত্যেক কিন্তু ভুলে গেছে এগুলো। স্বাস্থ্য মানে কিন্তু নার্সিং, আর সে পরিবারে করেন বা পরিবারের বাইরে করেন। এখন পরিবারকে আপনি ধ্বংস করেছেন প্রথমত। এখন কিন্তু পরিবার বলতে কিছু না। আগে তো কি, একটা ছেলে যদি অসুস্থ হতো, কি জ্বর হতো বা ছোটোখাটো সমস্যা হতো, আপনি দেখবেন দাদি যত্ন করতেছে, আপনার কি বলে, আপনার পরিবারের অন্যান্য সদস্যরা যত্ন করছে, বোন যত্ন করছে, ভাই যত্ন করছে, বাবা যত্ন করছে। পরিবারের কোনো ভূমিকা নাই, পরিবারকে ইগনোর করা। স্বাস্থ্য মানে হলো পরিবারের কাছ থেকে রোগীকে বিচ্ছিন্ন করে নিয়ে এসে আপনাকে ঢোকানো একটা হাসপাতালের মধ্যে, যেখানে আপনি কী করবেন, আপনি ওই কিছু হলে আপনাকে ওই কী বলে ইন্টেনসিভ কেয়ার ইউনিট ঢুকে দেবেন টাকা ব্যবসা কামানোর জন্য। এমন সব 10টা 12টা আপনি টেস্ট দেবেন যাতে আপনি শুধুমাত্র আপনি টাকা দিয়ে মতো, এগুলো কিছু দরকারই ছিল না। আপনি একটু পেট খারাপ হয়েছে, আপনি একটা চিড়া এবং তার সঙ্গে গুড়ি এবং লবণ দিলে এটা ভালো হয়ে যায়। দেখুন, প্রাইমারি হেলথ কেয়ারের কনসেপ্টটা সম্পূর্ণ উপেক্ষিত। আলমা আলটারে যেটা এসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের যে কনসেপ্ট, এটা কিন্তু ইতিমধ্যে আমরা এখন এটা নিয়ে কথাই বলি না। আমরা এখানেও আমরা দেখেছি যে হ্যাঁ, এই প্রতিবেদনের শব্দগুলো আছে, স্বাস্থ্য নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু যেটা আমরা একটু শুনেছেন যে সোশ্যাল ডিটারমিনেন্টস, যে সামাজিক যে কারণে অসুস্থতা হয়, এটার কোনো রকম উল্লেখ বা এটা নিয়ে কোনো সত্যিকারের আপনার কোনো সংবেদনশীলতা আমরা এই প্রতিবেদনে আমরা দেখছি না। তবে দেখা যাচ্ছে তার মানে এই প্রতিবেদনে ভালো কিছু নেই তা কিন্তু নয়, অনেক কিছু আপনি পাবেন ভালো, কিন্তু এটা বিক্ষিপ্ত, এটা কোনো সেখানে এটা কোনো কম্প্রিহেন্সিভ একটা কোনো আমাদের সংস্কারের কোনো কম্প্রিহেন্সিভ আমাদের কোনো আইডিয়া দেয় না। আমি যদিও সংস্কারের বিরুদ্ধে, নতুন করে আসলে সমস্ত করতে ভেঙে আবার গড়তে হবে, সেটা ভিন্ন তর্ক। তার মানে সংস্কার গ্রহণ করবেন না তা নয়, কিন্তু সংস্কার যে করবেন, প্রস্তাবনাটা হলো সংস্কার করব, কিন্তু কোথায় করব? আগের রাষ্ট্র যা আছে তাই থাকবে, শুধু আগের রাষ্ট্র থাকবে তা কিন্তু না। নিউ লিবারেল ইকোনমিক পলিসি, তার মানে কাঁচা খোলা বাজার ব্যবস্থা, মানে ব্যবসায়ীরা আমাদের স্বাস্থ্য ঠিক করবে, ডাক্তাররা না। আর যে ডাক্তার আমার স্বাস্থ্য ঠিক করবে সেও কিন্তু ব্যবসায়ী। তার কাছে মানুষের দেহটা একটা নতুন একটা কি, একটা আয় করবার একটা নতুন ক্ষেত্র, মানুষের শরীর হয়ে গেছে এটা একটা টাকা কামাবার একটা নতুন এলাকা। এই হচ্ছে অবস্থা। ফলে যদি আপনি এই নিউ লিবারেল ইকোনমিক পলিসি, কাঁচা খোলা অবাধ বাজার ব্যবস্থার আপনি সমালোচনা না করেন আপনার এই কমিশনের রিপোর্টে, যে আমাকে বেরিয়ে আসতে হবে যে তথাকথিত বেসরকারীকরণের নামে যেভাবে আমরা কোম্পানির কাছে এতকাল তুলে দিয়েছি আমাদের সমস্ত ক্ষেত্রগুলো, আমাদের কৃষিক্ষেত্র, আমাদের ওষুধ ক্ষেত্র, আমাদের স্বাস্থ্য বলুন, সমস্ত কিছু আমরা তুলে দিয়েছি। এই যে তুলে দেওয়ার নীতি থেকে তো আপনাকে সরে আসতে হবে। এত বড় গণঅভ্যুত্থানের পরে আপনি যে প্রত্যেকটা কমিশনের রিপোর্ট দেখেন, আপনি পাবেন না খুঁজে যে কেন বাংলাদেশ গরিব, কেন বাংলাদেশে এই দুর্দশা, কেন বাংলাদেশে এনসিডি এখন 67%, এখন বেড়েছে 69 মতান্তরে। মানে এনসিডি কি বুঝেন আপনারা? আমি জানি না, হয়তো নিশ্চয়ই আমরা সকলে বুঝি। আমি কীভাবে এই দৃশ্যতা এভাবে প্রশ্ন করা আপনাদেরকে। নন কমিউনিকেবল ডিজিজ, মানে নন কমিউনিকেবল ডিজিজের মানে হলো এখন কিন্তু আগের শুধুমাত্র ওই যে ব্যাকটেরিয়া এফেক্ট হয়েছেন, কি আপনার জল বসন্ত হয়েছে, কি আপনার হাম হয়েছে বা ডায়রিয়া হয়েছে, এখান থেকে হচ্ছে না, জীবাণু থেকে হচ্ছে না, খাদ্য ব্যবস্থা থেকে হচ্ছে, কৃষি ব্যবস্থা থেকে হচ্ছে, আপনার সমাজে স্ট্রেস। আপনি দেখবেন তরুণ ছেলেরা আত্মহত্যা করে, এটা তো আপনারা দেখেছেন। আমি জানি না রিপোর্টে আত্মহত্যা সুইসাইড নিয়ে কোনো আছে কোনো আমি মনে পড়ছে না। দেখেন, আত্মহত্যা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা ইস্যু, কেন এটা স্ট্রেস রিলেটেড। এটার সঙ্গে ক্যাপিটালিজম দায়ী, অসহায়ত্ব দায়ী। আপনি যখন দেখেন জীবনের কোনো ভবিষ্যৎ নাই আপনার কাছে, আপনি কোনো দেখতে পাচ্ছেন না জীবনের সামনে কোনো আশা, আপনি অবশ্যই তখন কি করবেন, আপনি একটা আত্মহত্যার প্রবণ হয়ে উঠবেন। অথবা কি হবে জানেন, অথবা আপনি পরকালে বিশ্বাস করবেন, কারণ ইহলোকে তো আপনার কিছু পাবার আর কোনো আশা নাই।
ফলে আপনি একমাত্র পাবেন পরকালে গিয়ে। ফলে জান্নাত আপনি চাইবেন, আপনি বেহেশত থেকে মুক্তি চাইবেন, এটা ইহলৌকিক কোনো কাজে আপনি উৎসাহিত হবেন না। ফলে কি হবে, একটা রাইট উইং, অত্যন্ত দক্ষিণপন্থী একটা উগ্র ধর্মবাদটা গড়ে উঠবে, যেটাকে আমরা ধর্মবাদী ফ্যাসিজম বলি। ফলে ক্যাপিটালিজমের সঙ্গে এই যে ধর্মবাদী ফ্যাসিজমের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। আর তার আরেকটা আপনি দেখবেন প্রতিফলন, অধিকাংশ শহরের মানুষ, ঢাকা শহরের মানুষ স্ট্রেস রিলেটেড যতগুলো তার ব্লাড প্রেশার হয়, কি তার কি ডায়াবেটিস হয়, যত কিছু আপনি দেখবেন সবই কিন্তু কম না কম স্ট্রেস রিলেটেড। আমি পেশায় ফার্মাসিস্ট, আমার যে ডাক্তাররা ভালো বলছেন, কিন্তু আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝি তাহলে এই যে স্ট্রেস রিলেটেড একটা বিরাট একটা সমস্যা আপনার এখানে দাঁড়িয়েছে। আর এরপরে আরেকটা অসুখ কি জানেন, এটা বলে আয়াট্রোজেনেসিস, মানে ডাক্তাররা তৈরি করে। আপনি হাসপাতালে যাবেন তো হাসপাতাল আবার আপনাকে আবার অসুস্থ করে দেবে, ওটা কিন্তু অসুস্থ হওয়া কিন্তু আরেকটা লক্ষণ, আরেকটা জায়গা, আরেকটা ক্ষেত্র। ফলে দেখা যাচ্ছে এই কমিশনে যে রিপোর্টটা আমরা পেয়েছি, এখানে এমন কোনো দিক নির্দেশনা আমরা পাই না, যেই দিক নির্দেশনাটা আমরা একটা নতুন স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে আমরা চিন্তা করতে পারি এবং নতুন স্বাস্থ্য ব্যবস্থা গঠন করবার একটা পথ, একটা কৌশল বা একটা পদক্ষেপ আমরা আরম্ভ করতে পারি। আমি এই রিপোর্টটা সামনে নিয়ে প্রায় একটা পুরো রাত বসে বসে ভাববো আমি শুরু করবো কোন থেকে। আপনি কোথা থেকে সংস্কার করলে আপনি আসলে একটা ফল পাবেন, আপনি খুঁজে পাবেন না কমিশনের কোনো সাজেশন যে আপনি কোন জায়গায় স্ট্র্যাটেজিক কোন জায়গাটা আপনি সবার আগে ধরবেন। আর আমার নিজের অভিজ্ঞতা একটু বলে, আমি এই 5ই আগস্টের পরে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি নিউমোনিয়াতে, এবং আমি তখন সোহরাওয়ার্দী হাসপাতালে ছিলাম। আমি মনে করি এত ভালো হাসপাতাল এবং তাদের যে আন্তরিকতা, এইসব সরকারি হাসপাতাল সবচেয়ে ভালো চিকিৎসা পাবার জায়গা, কিন্তু আমরা কি করছি, সরকারি হাসপাতালের প্রতি আমাদের কোনো মনোযোগ নেই। আপনার কারো যদি ইচ্ছা আপনার সরকারি হাসপাতালে ঘুরে আসতে পারবেন, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব কিছু যদি তাকান, আজকে এই উপমহাদেশে আমাকে তো বিশ্বে সবচেয়ে সেরা হাসপাতাল হতে পারে সরকারি হাসপাতাল, কিন্তু এটা করবার কোনো ইচ্ছা এই সরকারের হবে না যদি না আপনি পরিষ্কার এই নিউ লিবারেল ইকোনমিক পলিসির বিপরীতে আপনি কাজ না করেন, বরং এই নীতি আমার দেশের জন্য ভালো নয়। এখন ধরুন এই কথা বললে আপনি কি বলবেন, আপনি বলছেন ফরহাদ মাজার সাহেব পুরনো বাম, আমি আছে, সাকি আছে, আর আমরা আছে, আমাদের গালি দিয়েছে বা আমরা খালি সব কিছু সরকারিকরণ করতে চাই। না, সেটা ভিন্ন কোশ্চেন, আমরা ওই জগৎ ফিরে এসেছি বহু আগে। বেসরকারিকরণ এবং এই তথাকথিত সরকারিকরণ, এই দুয়ের মধ্যে যে তথাকথিত যে তত্ত্বটা দেওয়া হয়েছিল, এবং যে কোনো সরকারি উদ্যোগকে নেতিবাচক হিসেবে দেখে কোম্পানির কাছে, প্রাইভেট সংস্থার কাছে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে দিয়ে দেওয়া, এটা ভয়ানক রকম নীতি। এটা দ্বারা আমরা এক কদম আগাতে পারবো না। আমাদের দরকার একটা ব্যালেন্স, যেখানে আমাদের যেই এই বাজার ব্যবস্থার যেটা ইতিবাচক দিক, বাজারের একটা গতিশীল দিক আছে, এটা আমরা স্বীকার করি। এটা অতীতের যে সমাজতান্ত্রিক চিন্তা চেতনা, এটার কথা আমি এখানে বলছি না। বাজারের একটা ইতিবাচক দিক আছে, বাজারকেও ফাংশন করতে দিতে হবে। কিন্তু স্বাস্থ্যের মতো একটা বিষয় আছে যেখানে সরকারি ব্যবস্থাপনা, যেখানে সরকারি ব্যবস্থাপনা বলতে রাষ্ট্রের ব্যবস্থাপনা না, আমি একটু পরে আসতেছি, এটা সরকারি ব্যবস্থাপনা, মানে জনগণকে যেন স্বাস্থ্যটা ঠিকমতো পায়, সেই ব্যবস্থা দেওয়ার জন্যে যে নীতিটা দরকার, সেই নীতিটা আপনাকে পরিষ্কার আপনার এই কমিশনের রিপোর্টে এটা থাকতে হবে। এটা সম্পূর্ণ অনুপস্থিত। আপনি বলতে পারেন যে সেই নীতির কী, জুলাই গণঅভ্যুত্থানে এমন কী করলেন যেটা সরাসরি একটা নতুন স্বাস্থ্য কমিশনের রিপোর্ট তৈরি করার জন্য জরুরি। সেটা হলো খুব সিম্পল, উত্তরটা হচ্ছে এই, এটাকে বলে গণক্ষমতা। জনগণকে তাদের নিজেদের দেহ নিজেরা যত্ন করবার এবং যখন তার যেটা দরকার তার জন্য উপযুক্ত ব্যক্তি, সমাজে যারা দক্ষ, সমাজের যে নলেজ বেস, তার যে জ্ঞানের ভিত্তি, সেই জ্ঞানের যারা চর্চা করছেন, মানে ডাক্তার বলুন কি নার্স বলুন কি ফার্মাসিস্ট বলুন, তাদের কাছে জনগণ যাবে এবং জনগণকে আপনি সজ্ঞান করে তুলবেন, যাতে আপনার এই যে 5টা কি 10টা দোকানের মধ্যে 7টা দোকান, অধিকাংশ ওষুধ কিন্তু অপ্রয়োজনীয়, সিম্পলি এটা একটা বাজারের এই কি সবজি মতন আপনি খাচ্ছেন, কিনছেন, বেচতেছেন। এইভাবে তো স্বাস্থ্য ব্যবস্থা হয় না। মানে স্বাস্থ্য ব্যবস্থা করতে হলে আপনি কী করতে হবে, জুলাই গণ অভ্যুত্থানের যে মর্ম, সেটা হলো খুব সিম্পল, গণ সার্বভৌমত্ব। এটা আমি বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি। গণ সার্বভৌমত্ব মানে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। জনগণের হাতে যখন ক্ষমতা ফিরিয়ে যাবেন, তখন প্রত্যেকটা ক্ষেত্রে
রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে জনগণকে সিদ্ধান্ত দেবার, জনগণ যেন নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারে এবং তাদের যে সকল প্রাতিষ্ঠানিক যেসব উদ্যোগগুলো নেবার দরকার সেই উদ্যোগগুলো তারা যেন নিতে পারে। আমি যখন 5ই আগস্টের পর অসুস্থ হয়েছিলাম, আপনি দেখবেন যে বিভিন্ন কলেজ থেকে, স্কুল থেকে ভলান্টিয়ার ছাত্ররা হাসপাতালে রোগীকে দেখেছে, যেই ডাক্তারকে দরকার সেই ডাক্তার দেখেছে। আমি ব্রাক বিশ্ববিদ্যালয়ের একটা তরুণ ছাত্র, তাকে আমি মুগ্ধ তার সম্পর্কে। সে এসে আমার সমস্ত যেসব টেস্টগুলো করা দরকার, কোথায় টেস্ট করা দরকার, সেই সমস্যাগুলো সে সমাধান করেছে। কোনো কোম্পানি করেনি। এটা কেন হয়েছে? ওই যে একটা সামষ্টিক বোধ, গণ অভ্যুত্থান একটা কি করেছে, আমাকে একটা সমাজের মধ্যে একটা সামষ্টিক বোধকে সে উজ্জীবিত করেছে। সে সামষ্টিক বোধের মধ্য দিয়ে সে তার চেতনায় অবচেতনায় একটা নতুন স্বাস্থ্য ব্যবস্থার একটা ইঙ্গিত সে তার চর্চার মধ্য দিয়ে সে দিয়ে গেছে। আপনি যারা অসুস্থ হয়ে, পঙ্গু হয়ে এই পুরো গণ অভ্যুত্থানে হাসপাতালে ছিল, আপনি যদি তাদের কথা খবর নেন, তাদের সম্পর্কে জানেন, আপনি দেখবেন ইতিমধ্যে অনেক কিছু জনগণ নিজে কি করে তার নিজের স্বাস্থ্যে যন্ত্র করতে হয়। আবার যে সকল যারা পঙ্গু হয়ে গেছেন তাদের পুনর্বাসনের ক্ষেত্রে কি করতে হয়, সেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের ভূমিকা রেখেছে। ফলে আমার বক্তব্য হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট যেসব কমিশনগুলোতে নাই, এগুলো আমরা বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবো, কোনো কাজে লাগবে না আমার। এটা অর্থহীন। যদি না আমি সেই স্পিরিটটা আমি ধরতে পারি, সেটা হলো গণসার্বভৌমত্ব এবং জনগণ নিজে তার নিজের ক্ষমতা হাতে ফিরে পাওয়া, এবং কী ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ আমাকে নিতে হবে, কী ধরনের নলেজ প্র্যাকটিস আমার লাগবে, এই সমস্ত কিছু জনগণ সিদ্ধান্ত নেবে। গণসার্বভৌমত্ব একই সঙ্গে তথাকথিত রাষ্ট্রীয় সার্বভৌমত্বের বিপরীত একটা চিন্তা। কারণ পুরনো ওয়েস্টফেলিয়ান স্টেট আমরা এটা অভ্যস্ত, রাষ্ট্রের সার্বভৌমত্ব আছে, রাষ্ট্রের সামনে রক্ষা করতে হবে, এগুলো ভুয়া কথা, এগুলো টোটালি ভুয়া কথা। এগুলো কোনো অন্তঃসার নাই এখন আন্তর্জাতিক ক্ষেত্রে, কারণ রাষ্ট্র এখন একান্তই বহুজাতিক কোম্পানির হাতিয়ার। এটা আপনি ডক্টর ইউনূসের এখনকার রাষ্ট্র পরিচালনার পদ্ধতি দেখেও কিন্তু আপনি এটা বুঝতেছেন, যে আপনি বন্দর দিয়ে দিবেন, আপনি খালি প্রাইভেট কোম্পানির কাছে সব দিয়ে দিবেন, আপনি বিনিয়োগ আনবেন। আর ভাই, বিনিয়োগ তো পরের কথা, তোমার একটা গভর্নর হয়ে গেছে, তুমি আগে দেশটা গঠন করো, তোমার তো প্রাতিষ্ঠানিক কাজ বহু বাকি আছে। আমার বহু প্রাতিষ্ঠানিক সংস্কার আছে, ইমিডিয়েটলি লাগবে, এবং প্রাতিষ্ঠানিক সংস্কার জনগণ কিন্তু শুরু করে দিয়েছে। তারা কিন্তু রাষ্ট্রের জন্য অপেক্ষা করে নেই, উল্টাটা ঘটেছে। কি ঘটেছে? রাষ্ট্র বরং জনগণ যখন উদ্যোগ নিয়েছে বিভিন্ন সংস্কারে, রাষ্ট্র এটাকে থামিয়ে দিয়েছে। আপনি দেখেছেন না, ট্রাফিক অল্প কয়েকদিন ট্রাফিক চলেছে না, ট্রাফিকই খারাপ চলেছে ঢাকা শহরে। যে তরুণ ছেলেরা নতুন নিজের উদ্যোগে এসছে, তারা ট্রাফিক পরিচালনা করছে, তাদের মতন করে তাদের ব্যবস্থা না করছে। লোকালি ছোট ছোট এক ধরনের গ্রুপ গড়ে উঠেছে, থেকে আপনি এক ধরনের ওয়ার্ড কেন্দ্রিক সরকার, নতুন ধরনের সরকার গড়ে উঠেছিল। গ্রামে গ্রামে জেলা আপনি একটা নতুন ধরনের সরকার গড়ে উঠছিল, সেটা হচ্ছে জনগণের সরকার। তারা নিজেরা নিজেদের সমস্যা দেখছে, নিজেরা তাদের আইন শৃঙ্খলা দেখতেছে। খেয়াল করুন, 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকারই ছিল না বাংলাদেশ। তো এই যে 5 থেকে 8 তারিখ সরকার ছিল না, তাহলে রাষ্ট্র চললো কেমন? জনগণ চালিয়েছে। এই যে যেসব ভুয়া কথা বলা হয় যে সংবিধান না থাকলে, আমলারা না থাকলে, পুলিশ না থাকলে রাষ্ট্র চলে না, এটাও কিন্তু ভুয়া তত্ত্ব, আমাদেরকে দুর্বল করার জন্য, জনগণকে যেন ক্ষমতাহীন করবার জন্য আমাদেরকে এই তত্ত্বগুলো আমাদেরকে বলা হয়। ফলে আমি স্বাস্থ্য কমিশনের রিপোর্ট পরিপ্রেক্ষিতে শুধুমাত্র নয়, বিভিন্ন আমাদের এই সবগুলো কমিশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে এটা ছিল আমার দিক থেকে একটা সাধারণ একটা মন্তব্য। আমরা ডেফিনেটলি স্বাস্থ্য কমিশনের বিকল্প আমরা জনগণের পক্ষ থেকে কী হতে পারে, এটা আমরা আশা করব যে আমরা যারা আজকে আয়োজক আছি, আমরা এটা আপনাদেরকে অবশ্যই খুব দ্রুতভাবে আমরা দেবো। আমি এরপরে যেখানে আমি যেতে চাই সেটা হলো এই যে এটার মধ্যে পুরো স্বাস্থ্য কমিশনের রিপোর্টের মধ্যে যে জিনিসটা আছে সেটা হলো টেকনিক্যাল, যেটা একটাকে বলেছে আপনি ইউএনডিপিটার রিপোর্ট দেখতে চাচ্ছেন, এইসব টেকনিক্যাল টার্ম আছে ওটার মধ্যে। যেমন ধরুন আপনার ইউনিভার্সাল হেলথ কাভার আছে, কিছু কিছু জিনিস খুব ভালো আছে, ডিসেন্ট্রালাইজেশন। কিন্তু এটা মানেটা কি? আমি যদি সরকারকে ডিসেন্ট্রালাইজ না করি, আমাদের যদি স্থানীয় সরকারই না থাকে, তাহলে শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবার ডিসেন্ট্রালাইজেশন করে কোনো লাভ হবে না। কারণ ওই বিকেন্দ্রীকরণটা সরাসরি রাষ্ট্রের প্রশাসনিক যে কাঠামো তার ডিসেন্ট্রালাইজেশনের সঙ্গে জড়িত।
কারণ শেষাবধি জনগণকে তো এই স্বাস্থ্য ব্যবস্থাটা আপনাকে চালু করতে হবে। আরেকটা সবচেয়ে বেশি ঘাটতি যে আছে সেটা বলে আমি বক্তব্য শেষ করবো, দরকার আমি পরে হয়তো কিছু মন্তব্য করবো। প্রথম কথা হচ্ছে এই যে মতাদর্শিক আমাদের স্বাস্থ্য সম্পর্কে আমাদের একটা মারাত্মক মতাদর্শিক বিভ্রান্তি আছে, যার কিছুটা আমি একটু আগে আপনাদেরকে বলছি যে স্বাস্থ্য মানে মেডিকেলাইজেশন নাম, এটা হলো সবচেয়ে বড় আপনার ব্যাপার। আপনাদের মনে আছে বোধহয় অনেক দিন আগে একবার আন্তর্জাতিক একটা সম্মেলন করেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সেই সম্মেলনে একটা সেশন ছিল, খুব গুরুত্বপূর্ণ সেশন, সেটা ছিল এগ্রিকালচার অ্যাজ হেলথ, মানে পুরো কৃষি ব্যবস্থাকে, এটা আমার স্বাস্থ্যের সঙ্গে জড়িত। ফলে কৃষি ব্যবস্থার সংস্কার, যেহেতু ওখান থেকে এনসিডির যে উৎপত্তি, এটা একান্তই কৃষি ব্যবস্থার ফলে হয়েছে এবং একই সঙ্গে সঙ্গে যে সকল ভেজাল আপনারা খাচ্ছেন নিত্যদিন এখান থেকে হচ্ছে। বাণিজ্যের দিক থেকে যদি যান, আপনার সয়াবিন তেল খাচ্ছেন অধিকাংশ, বাংলাদেশের সয়াবিন যারা নিয়মিত খান এখান থেকে অটিস্টিক বেবির জন্ম হচ্ছে। যত ঢাকা শহরে অটিস্টিক বেবি দেখবেন তার বিরাট একটা অংশ হয়েছে সয়াবিন তেল খাওয়ার দিক থেকে। এখন আপনি সয়াবিন তেল আনছেন, আপনি বাংলাদেশের সরিষার তেল আপনি উৎপাদন করতে দেবেন না, এটার দাম বাড়লে এটাকে কমা দিবেন, কিন্তু বিদেশ থেকে অখাদ্য আনবেন, মূলত বিষ। কারণ যেই সয়াবিন তারা নিজেরা খায় না, ওটা আপনাদের মধ্যে ডাম্প করে। যেসব কোম্পানিগুলো এখানে সয়াবিন আনে তারা কিন্তু কখনই আপনাকে সোর্সের কথা বলে না, আপনি জানবেন না এখানে হেলথ স্ট্যান্ডার্ড এটা সে পাস হয়েছে কিনা। আমাদের যে এসব স্ট্যান্ডার্ড চেক করবার যে সকল সরকার আছে, যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো ঘুষ দিলেই সব কিছু হয়ে যায়। ফলে মূলত আপনারা নিয়মিত বাড়িতে বিষ খাচ্ছেন। তো এই যে বিষ ব্যবস্থা যদি টিকিয়ে রেখে আপনি কি করে স্বাস্থ্য ঠিক করবেন, সেই জন্য জাফরুল্লাহ চৌধুরী তিনি যখন জীবিত ছিলেন আমরা তাকে অসম্ভব রকমভাবে মিস করি। অসাধারণ একটা মানুষ, যে মানুষটি বলেছে স্বাস্থ্য ব্যবস্থা একই সঙ্গে আমাদের কি ব্যবস্থা, এটা হতে হবে আমাদের এগ্রিকালচার অ্যাজ হেলথ। আমি এগ্রিকালচারে আমরা যদি মনোযোগ না দেই আপনি কি করবেন, আপনি অবশ্যই আপনি অসুস্থ হবেন। আপনি দেখেন যে ভিটামিন এ খাওয়াতেছে বড় বড় প্রজেক্টে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু লিফি ভেজিটেবল, গ্রিন ভেজিটেবলের জন্য কোনো উদ্যোগ নেই। আর গ্রিন ভেজিটেবল খেতেও পারবেন না, অধিকাংশ গ্রিন ভেজিটেবল তো আপনি বীজ দিয়ে বিষাক্ত, আপনি খাবেন কী করে? ফলে তারা একদিকে ধ্বংস করছে, আরেক দিকে আপনাকে কিন্তু তাদের ওষুধ খাওয়াচ্ছে, ফলে সো দ্যাট দে ক্যান রিয়েলি মেক বিজনেস। তাহলে আমাদেরকে যেই জায়গাটায় জোর দিতে হবে যে দুটো দিক আছে পরিষ্কার, একটা হচ্ছে মতাদর্শিকভাবে আমরা স্বাস্থ্য কি এটা জানি না, এটা আমাদেরকে নতুন করে রিভিজিট করতে হবে এবং জুলাই গণ অভ্যুত্থান পরে আমাদেরকে ডিফাইন করতে হবে আমরা স্বাস্থ্য বলতে কী বুঝি। একবার যখন আমরা নিজেরা বুঝবো তখন নিঃসন্দেহে একটা গণ কমিশন আমাদের কী ধরনের সংস্কার দরকার, অথবা কিভাবে আমাদের নতুন স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে তুলব, তার একটা দিক আমরা খুঁজে পাব। শেষটা হলো বিনিয়োগের প্রশ্ন। যদি আপনি বিনিয়োগের দিকে যাবেন, আমি বলবো যে আমরা কেউই বিনিয়োগ বিরোধী নই, কিন্তু আপনাকে তো প্রমাণ করতে হবে যে আপনি বিনিয়োগ যেটা আনছেন তার ফলে জনগণ উপকৃত হচ্ছে, বিনিয়োগ দরকার আছে। কিন্তু আপনি বিনিয়োগ আসবে না, আপনার দেশে বিনিয়োগ আসে নাই। ডক্টর ইউনূস যতই আমাদেরকে বোঝাবার চেষ্টা করুক যে তিনি এই যে খিরাগাম বন্দর তিনি দিয়ে দিচ্ছেন আরেকটা বিদেশি, আমাদের কি সেরা যারা অপারেটর, আপনাকে আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় বসিয়েছি বাংলাদেশকে সেরা করবার জন্য। ডক্টর ইউনূস প্লিজ আমাদের কথা শুনুন, আপনাকে চেয়েছি যাতে বাংলাদেশ সকল ক্ষেত্রে, এমনকি পোর্ট অপারেশনের ক্ষেত্র যেন আমরা সেরা হতে পারি, একই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার সেরা হতে পারি। বিদেশিদের ডেকে এনে, সেরাদেরকে ডেকে এনে তাদের ব্যবসা করার ক্ষেত্র বানাবার জন্য আপনাকে আমরা কিন্তু ডেকে আনি নাই। আপনি কিন্তু গণ অভ্যুত্থানের নায়ক নন, আপনি গণ অভ্যুত্থানের একটা কি, আপনাকে গণ অভ্যুত্থানের ফল মাত্র। ফলে আমরা তাকে মনে করি, আমরা তাকে সমর্থন করব এবং সমর্থন করে যাব, কিন্তু আপনি এই বিনিয়োগের কথা বলে যেটা করছেন এটা ভয়ানক বিপজ্জনক। এবং সেই বিনিয়োগের ব্যাপারটা ঠিক স্বাস্থ্য খাতেও ঘটবে। আপনি এরপরে বিনিয়োগ নিয়ে আসবেন, বিশাল বলতে চীন আমাদেরকে একটা হসপিটাল বানিয়ে দেবে। কেন চীন আমাদেরকে হসপিটাল বানিয়ে দেবে? আমাদের হসপিটাল আছে,
চীন কেন লাগবে আমাদেরকে? চীন করলে করুক, কিন্তু আমার তো একটা হাসপাতাল উদাহরণ দিলাম আপনার, প্রত্যেকটা সরকারি হাসপাতালের মধ্যে যেসব ডাক্তাররা কাজ করেন, তরুণ ডাক্তাররা কাজ করেন, যারা একবার হাসপাতালে গেছেন, অনেক বিশৃঙ্খলা আছে, ঠিক মানে অনেক নোংরা আছে, ওখানেই চিকিৎসা পাবেন, সত্যিকারের চিকিৎসা পাবেন। যারা আমার জীবনে অভিজ্ঞতা, অনেকে আপনার দেখবেন এখনো পর্যন্ত ওই হাসপাতালটাই ওই গরিবের জন্য ওটাই কিন্তু একমাত্র জায়গা। ফলে আমরা প্রথমত বলি, আমরা ডেফিনেটলি তথাকথিত বিনিয়োগের বিপক্ষ নই, কিন্তু বিনিয়োগের নাম করে আপনি এই অবাধ যে বাজার ব্যবস্থা, এই অবাধ বাজার ব্যবস্থাটা এটা অনুসরণ করে আপনি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করছেন, আমাদের সমস্ত শিল্পের সম্ভাবনা, আমাদের এখানকার যে নতুন শিল্পোদ্যোগী হবার যে সম্ভাবনা, আমাদের যে ভবিষ্যৎ আপনি নষ্ট করছেন, এটা ডক্টর ইউনূস আমাদের কাছে গ্রহণযোগ্য না। আমরা বিনয়ের সঙ্গে আপনাকে ভালোবাসি বলে এই কথাটা আপনাকে বলবো। এবং আমি আরও ভয়ের সঙ্গে বলছি, আমি তার প্রেস সচিব শফিকুল আলমের একটা বক্তব্য শুনছিলাম, যমুনা টেলিভিশনে ছাপা হয়েছে, প্রচারিত হয়েছে। সেখানে তিনি বলছেন, আমি জানতে চাই ডক্টর ইউনূসের কাছে, আমি জবাব দিতে চাই জনগণের পক্ষ থেকে। তিনি বলেছেন যা এই গণ অভ্যুত্থান তাকে যা খুশি করবার ম্যান্ডেট দিয়েছে। আমি আপনাদেরকে এই কথাটা বলে সাবধান করে দিতে চাই, এটা শফিকুল আলম বলেছেন। আমি জানতে চাই এটা ডক্টর ইউনূসের কথা কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ, আর পড়ে শুনবেন যমুনা টেলিভিশন। এমনকি যিনি সেই সঞ্চালন করছিলেন তিনি তাকে ধরিয়ে দিচ্ছেন যে না, ডক্টর ইউনূস সেটা বলেন না, তিনি বলেছেন যদি কেউ আমোদ করে তাদের সঙ্গে কথা বলে তাদের সম্মতি নিন। অন্তত তিনি তত সম্মতির কথা বলেছেন, যে আলাপ আলোচনার কথা বলেছেন শফিকুল আলম। সেখানে তিনি বলছেন যে না, আমাদের কাছে ম্যান্ডেট, গণ অভ্যুত্থান আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, আমরা একটা বিপ্লব করেছি। আমরা বলি না আমরা বিপ্লব করেছি, উনি কোথায় বলেন বিপ্লব করেছেন? ফলে এই যে কথাগুলো, এটা মারাত্মক রকম ভয়ঙ্কর আমাদের জন্য। এটা শেলের মতো আমাদের অনেকের বুকে এসে বেঁধেছে যে আমরা কি বাংলাদেশকে বিদেশে বিক্রি করার জন্য গণ অভ্যুত্থান করেছি? তাহলে আপনার তো কাজ হবে বাংলাদেশের প্রত্যেকটা খাতকে নতুন করে পুনর্গঠন করা, নতুন করে গঠন করা এবং সম্ভাবনাটুকুকে বিকশিত হতে দেওয়া। এই বিকশিত সম্ভাবনাকে আপনি বিদেশিদের হাতে তুলে দেবেন, এটা চলবে না। কোনো কোম্পানিকে দিতে চাইলে কোনো অসুবিধা নেই, আপনি আউটসোর্সিং করতে পারেন, আমরা তার বিপক্ষে না, বারবার বলেছি। কিন্তু আউটসোর্সিং করবার আগে আপনি MOU কি করেছেন, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কি করেছেন, কিসের ভিত্তিতে আপনি দিচ্ছেন, পোর্ট বলুন কি যে কোনো EPZ বলুন, আপনি চীনাদেরকে EPZ দিবেন, ভালো কথা দেন, কিন্তু কিসের ভিত্তিতে দিচ্ছেন দলিলটা একটু দেখান। জনগণ তো দেখতে চায়। গণ অভ্যুত্থান মানে তো জনগণ সিদ্ধান্ত দেবে যে আপনি যে MOU ভিত্তিতে আপনি এই স্বাক্ষর করছেন বড় বড় কোম্পানির কাছে, সেই স্বাক্ষর আপনি করছেন জনগণের পক্ষে। ফলে জনগণকে অবশ্যই সেই দলিলগুলো আপনাকে দেখাতে হবে। আপনি এটা যদি না দেখান, এটা একটা ভয়ঙ্কর রকম একটা হুমকির দিকে বাংলাদেশকে ঠেলে দেবে। আমি এটা দায়িত্ব ডক্টর ইউনূসকে কিন্তু গ্রহণ করতে হবে। ফলে এটা আমাদের তরফ থেকে আমরা বলছি, আমরা তাকে পূর্ণ সহযোগিতা করতে চাই। আমি নিশ্চিত আমার পাশে আমার যারা বন্ধুরা আছে, রাজনৈতিক বন্ধুরা, মানান ভাই আছে, সাকি আছে, আরও আমাদের তো আপনার ডাক্তাররা আছেন, অত্যন্ত এই পুরো যারা আয়োজক তারা আছেন, আমরা এই সরকারকে 100% আমরা তাকে সাপোর্ট করতে চাই। এবং জনগণ কি চায় এবং জনগণ কি চায় না, এটাও আমরা তাদেরকে বোঝাতে চাই। জনগণ এটা চায় এবং জনগণ কি চায় না, এবং তার একটা রেশনাল ডিসিশন হোক, রেশনাল যুক্তিসঙ্গত তার ভিত্তিতে সিদ্ধান্ত হোক। কিন্তু আপনি একতরফা যে আপনি বিপ্লব করে ফেলেছেন এবং সেই বিপ্লবের ম্যান্ডেট আপনাকে দিয়েছেন না, আপনি কোনো এই ম্যান্ডেট আমাদের দেওয়া হয় আমার জানা নেই। এবং সে যদি বিপ্লব করে থাকেন, সেই বিপ্লবকে আপনারা ইতিমধ্যেই প্রতি বিপ্লবে পরিণত করেছেন, যেহেতু আপনারা শপথ নিয়েছেন শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। অতএব আপনারা এই ফ্যাসিস্ট সংবিধানের অধীন আপনারা চাইলে সব করতে পারবেন না। ফলে আমি বলবো আমরা একটা যুক্তিসঙ্গত হই, আমরা এই রাষ্ট্রকে নিয়ে যেন তামাশা না করি এবং গণ অভ্যুত্থানকে যেন আমরা এইভাবে হালকা ছোট আকারে না দেখি। কারণ এর মধ্য দিয়ে আমাদেরকে আসতে হবে, গণ অভ্যুত্থানের মূল কথা হচ্ছে গণ সার্বভৌমত্ব, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। এই নীতির ভিত্তিতে আমাদেরকে নতুন স্বাস্থ্য কমিশন, স্বাস্থ্য প্রতিবেদন,
সেটা সংস্কার প্রতিবেদন হোক বা নতুনভাবে স্বাস্থ্য ব্যবস্থা গঠন হোক, এই দুটোই যেটাই করি না কেন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি বলা বাহুল্য, আমি গঠনের পক্ষে, আমি সংস্কারের পক্ষে না। যেখানে কোনো ঘরই নেই, মূলত পুরো ঘরই একটা জীর্ণ, ভেঙে পড়তেছে, ওখানে সংস্কার করে কিছু করা যাবে না। এটা নতুন পৃথিবী, নতুন জগৎ, আমাদেরকে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। এই কথাটাই আমি 8 তারিখের পর থেকে বলে যাচ্ছি। প্রত্যেকটা কমিশন সম্পর্কে আমার এই বক্তব্য। আমরা ভাবভৌতিকের তরফ থেকে এবং একই সঙ্গে আজকে যারা আমাদের এই প্রধান স্বাস্থ্যক্ষেত্রে যে যারা আয়োজন করেছে সুস্বাস্থ্যের বাংলাদেশ, আমরা স্বাস্থ্য কমিশন সম্পর্কে অবশ্যই আমরা আরও ডিটেল রিপোর্ট, ক্রিটিক্যাল রিপোর্ট লিখব এবং আমরা আমাদের প্রস্তাবনা জনগণের পক্ষে গণসার্বভৌমত্ব নীতির ভিত্তিতে কী ধরনের প্রতিবেদন হতে পারে, কী ধরনের আমরা এই রাষ্ট্র কি কোন দিকটা মনোযোগ দিতে পারে, এটা ইনশাল্লাহ আমরা অতি দ্রুত, যথাদ্রুত সম্ভব আমরা আপনাদের কাছে পেশ করব। আজকের এই ছোট্ট সভাটার মূল উদ্দেশ্য হচ্ছে এই কথাটা বলা, কারণ আরও টেকনিক্যাল ডিটেলসে যাওয়ার সুযোগ নেই। আমরা বেশি চাইছি আর আমাদের বন্ধুরা যারা এখানে আছেন দেশ সম্পর্কে যারা ভাবেন, যারা আমরা একটা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি এবং সে তাদের মুখে শুনে। আমাদের সকলকে অনেক ধন্যবাদ।